আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে শাহবাগে ব্লকেড, বিকেলে গণজমায়েত, আর কোথাও ব্লকেড না দেওয়ার আহ্বান। আব্দুল হামিদের দেশ ছাড়া নিয়ে পুলিশ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে তথ্য পাঠিয়েছে কিনা জানা নেই বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা। এসপি অফিস থেকে যদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে কোনো কাগজ পাঠাইছে আমার জানা নাই, এই জন্য কিন্তু একটা ইনকোয়ারি কমিটি করা হয়েছে। আওয়ামী লীগ নিয়ে রাজনৈতিক দল কি অবস্থান নিচ্ছে এর উপর নির্ভর করছে দেশের গতি প্রকৃতি বললেন সার্জিস। দেশ জুড়ে তাপপ্রবাহে অতিষ্ঠ জনজীবন, 3 দিন পর বৃষ্টি হলেও এখনই গরম না কমার পূর্বাভাস আবহাওয়া অধিদপ্তরের। অপারেশন সিঁদুরের প্রতিশোধে পাকিস্তানের অপারেশন বানিয়ান মাসুস বন্ধ করা হলো ভারতের 32টি বিমানবন্দর। স্বাগত সংবাদ সংযোগে, সাথে আছি আমি রুবাইয়াত অদিতি। শুনছিলেন শিরোনাম, এবারে পুরো খবর। আওয়ামী লীগ নিষিদ্ধ সহ 3 দফা দাবিতে 37 ঘন্টা ধরে চলছে ছাত্র জনতার আন্দোলন ও অবস্থান কর্মসূচি। বিকেল 3টায় শাহবাগ সহ সারা দেশে জুলাই অভ্যুত্থানের বিভিন্ন পয়েন্টে সমাবেশের কথা রয়েছে। তবে শাহবাগ ছাড়া দেশের আর কোথাও ব্লকেড না করার আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। দ্বিতীয় দিনের মতো শাহবাগে চলছে অবস্থান কর্মসূচি। আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে মিছিলে, স্লোগানে মুখরিত আশপাশ। শুক্রবার রাত থেকে শাহবাগ মোড়ে অবস্থান নিয়েছে এনসিপি, জামায়াতে ইসলামী, হেফাজতে ইসলাম, এবি পার্টি ও ইসলামী ছাত্র শিবিরের নেতাকর্মীরা। আন্দোলনকারীরা বলছেন, দাবি আদায় না হলে সারা দেশ থেকে ঢাকামুখী মার্চের কর্মসূচি ঘোষণা করা হবে। শাহবাগে আছেন সহকর্মী সবুজ মাহমুদ, সেখানকার এই মুহূর্তের খবর নিয়ে যোগ দিচ্ছেন আমাদের সাথে। সবুজ, বিকেলের সমাবেশের জন্য কি ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে, আর নেতারা কি জড়ো হতে শুরু করেছেন কিনা সেখানে? অদিতি, আপনি জানেন যে এই আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে এনসিপি সহ যেসব রাজনৈতিক দল আজকে শাহবাগে অবস্থান নেওয়ার যে ঘোষণা দিয়েছে, শাহবাগ পুরোপুরি ব্লকেড আছে। সকাল থেকে আমি এখানে অবস্থান করছি এবং দেখছি যে নেতাকর্মীরা যারা এখানে অবস্থান করছে এবং আন্দোলনকারীরা আস্তে আস্তে বেলা বাড়ার সাথে সাথে এই আন্দোলনকারীদের সংখ্যা বাড়ছে। এবং আপনি জানেন আজকে বিকেলে এই আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে গণজমায়েত কর্মসূচি ঘোষণা করেছে এনসিপি সহ বিভিন্ন কয়েকটি রাজনৈতিক সংগঠন। সেই রাজনৈতিক সংগঠনগুলোর মধ্যে ইসলামী আন্দোলন, বাংলাদেশ জামায়াতে ইসলামী এবং এবি পার্টি সহ জনতার দল, এই ধরনের রাজনৈতিক দলগুলো এখানে এই অবস্থান কর্মসূচির সাথে একত্রতা প্রকাশ করে তারা এখানে অবস্থান নিয়েছে। এই তীব্র, আপনি জানেন আজকে বাইরে তাপমাত্রা খুবই বেশি, এই তীব্র তাপমাত্রার মধ্যেও এখানে আন্দোলনকারীরা তাদের অবস্থান থেকে সরে যায়নি। তারা এখানে এক দাবি তুলছেন, 3 দফা দাবি। তার মধ্যে প্রথম দাবি হচ্ছে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আওয়ামী লীগের দলীয় বিচারের বিধান করতে হবে এবং জুলাই যেই গণঅভ্যুত্থান, সেই গণঅভ্যুত্থানের ঘোষণাপত্র জারি করতে হবে। সেই দাবিগুলো বাস্তবায়ন না হওয়া পর্যন্ত এখানে আন্দোলনকারীরা তাদের আন্দোলন এবং অবস্থান চালিয়ে যাবেন। আর একটু জানিয়ে রাখি, সারা বাংলাদেশে যে অবস্থান এবং ব্লকেট কর্মসূচি ঘোষণা করা হয়েছিল সেটি কিন্তু কিছুটা আংশিক পরিবর্তন করা হয়েছে। বলা হয়েছে শাহবাগ ছাড়া অন্য কোথাও ব্লকেট কর্মসূচি না দেওয়ার জন্য। সেই ব্লকেট কর্মসূচি না দিয়ে শুধুমাত্র শাহবাগেই ব্লকেট কর্মসূচি বাস্তবায়িত হচ্ছে এবং শাহবাগের কোথাও চতুর্দিকে সবগুলো রাস্তা বন্ধ করে দেওয়া হয়েছে। বিশেষ বা জরুরি যেসব রুগী, আপনি জানেন এখানে বাংলাদেশ মেডিকেল, বার্ডেন, ইব্রাহিম কার্ডিয়াক হসপিটাল সহ বিভিন্ন কয়েকটি হসপিটালে এখানে রুগী যাতায়াত করে। এইসব রুগী যাদের মুমূর্ষু অবস্থা, তারা যারা অ্যাম্বুলেন্সে যাতায়াত করছে, তারা ছাড়া এখানে শাহবাগ দিয়ে কোনো যানবাহন চলাচল করতে পারছে না। এবং আইনশৃঙ্খলা বাহিনী চতুর্দিকেই
শাহবাগের চারদিকেই যেখানে ব্লকেট দেওয়া হয়েছে সেখানে অবস্থান করছে, যাতে করে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা বা বিশৃঙ্খলা সৃষ্টি না হতে পারে। এখানে যারা আন্দোলন করছেন তাদের কিন্তু একটাই স্লোগান, যে আওয়ামী লীগকে বাংলাদেশের রাজনীতি থেকে নিষিদ্ধ করতে হবে। এখানে তার পাশাপাশি ভারত বিরোধী স্লোগান দেওয়া হচ্ছে, যারা ভারতের পক্ষে হয়ে কথা বলছে বা ভারত প্রীতি দেখাচ্ছে তাদের জন্য হুঁশিয়ারি দিয়েছে আন্দোলনকারীরা বলছেন যে বাংলাদেশের আওয়ামী লীগ যে গণহত্যা চালিয়েছে, সেই গণহত্যার পরও এই দেশে রাজনীতি করার কোনো অধিকার আওয়ামী লীগ রাখে না। এই আওয়ামী লীগকে যদি নিষিদ্ধ করা না হয়, তাহলে 24-এ যারা শহীদ হয়েছেন, যারা 24-এ জীবন দিয়েছেন এবং 2013 সালের মে মাসে শাপলা চত্বরে যারা জীবন দিয়েছেন, তাদের জীবনের বা রক্তের সাথে বেইমানি করা হবে, এমনটাই বলছেন আন্দোলনকারীরা বলছেন আওয়ামী লীগকে নিষিদ্ধ করার আগ পর্যন্ত তাদের এই অবস্থান কর্মসূচি চলবে এবং এই কর্মসূচি থেকে তারা কোনোদিন পিছপা হবে না। এবং আপনাকে আমি আরও জানিয়ে রাখি, আজকে বিকেলেই গণজামায়াত কর্মসূচি আছে এবং সেই গণজামায়াত কর্মসূচির উপলক্ষে সেই গণজামায়াত কর্মসূচির বাস্তবায়ন করার জন্য ঢাকা এবং ঢাকার বাইরে থেকে জুলাইয়ের গণঅভ্যুত্থানে আহত, নিহত এবং অন্যান্য রাজনৈতিক দল যারা এই ব্লকের কর্মসূচির সাথে একত্রতা প্রকাশ করেছে, তারা কিন্তু এখানে এসে জড়ো হচ্ছে এবং এখানকার যে অবস্থান, সে অবস্থানের সংখ্যা আরও বেশি বাড়ছে। সবুজ, আপনার কাছ থেকে এই মুহূর্তের খবর জানছিলাম, বিকেলের প্রস্তুতির খবরও জানিয়ে দিচ্ছিলেন আপনি। ধন্যবাদ যুক্ত হবার জন্য। দর্শক, শাহবাগ থেকে সহকর্মী সবুজ মাহমুদ যুক্ত হয়ে সেখানের কর্মসূচি সম্পর্কে জানাচ্ছিলেন আমাদের। ঠাকুরগাঁওয়ে আওয়ামী লীগ নিষিদ্ধ করা সহ 3 দফা দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ হয়েছে। বেলা 12টায় 3 দফা দাবি নিয়ে পৌর শহরের চৌরাস্তা মোড়ে জুলাই আন্দোলনের যোদ্ধা ও আহত নিহতদের পরিবার ব্যানারে এই মানববন্ধন হয়। ঘণ্টাব্যাপী মানববন্ধনে জাতীয় নাগরিক পার্টির জেলা শাখা সহ আন্দোলনে আহত নিহতদের স্বজনেরা বক্তব্য দেন। এ সময় গণহত্যার বিচার ও আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে বিভিন্ন ধরনের স্লোগান দেন তারা। দাবি আদায় না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারিও দেন তারা। সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদের দেশ ত্যাগের বিষয়ে পুলিশের বিশেষ শাখা থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে নিষেধাজ্ঞার নথি পাঠিয়েছে কিনা তা জানা নেই উপদেষ্টার। 3 দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন পাওয়ার পর জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি। এদিকে জনভোগান্তি এড়াতে আন্দোলনে রাস্তা অবরোধ না করার আহ্বান জানিয়েছেন উপদেষ্টা। বিস্তারিত নিবিড় সাহার প্রতিবেদনে। গেল বুধবার দিবাগত রাতে দেশ ছাড়েন সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে থাই এয়ারলাইন্সের একটি বিমানে দেশ ছাড়েন সাবেক এই রাষ্ট্রপতি। এই দেশত্যাগের ঘটনায় এখন পর্যন্ত বিমানবন্দর ও তার নিজ জেলা কিশোরগঞ্জের 4 পুলিশ কর্মকর্তাকে বরখাস্ত করা হয়েছে। যদিও সংশ্লিষ্টরা জানিয়েছেন, কোনো নিষেধাজ্ঞা না থাকায় অনায়াসেই দেশ ছাড়েন আব্দুল হামিদ। শনিবার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর পরিদর্শনে আসেন স্বরাষ্ট্র উপদেষ্টা। এ সময় সাংবাদিকদের তিনি বলেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে হামিদের দেশত্যাগের নিষেধাজ্ঞার নথি ছিল কিনা তিনি তা জানেন না। এখন তদন্ত শেষ হওয়ার পর ব্যবস্থা নিতে হবে। আমাদের কাছে এরকম কোনো নিষেধাজ্ঞা পাঠাইছে কিনা আমি জানি। এসপি অফিস থেকে যদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে কোনো কাগজ পাঠাইছে আমার জানা নাই। এই জন্য কিন্তু একটা ইনকোয়ারি কমিটি করা হয়েছে, যেহেতু ইনকোয়ারি কমিটিটা এটা পুঙ্খানুপুঙ্খানু দেখে এটার বিরুদ্ধে একটা আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য বলবে, এবং এটার জন্য যারা দোষী তারা কেউ আইনের আওতায় তাদের শাস্তি পেতেই হবে। এদিকে চলমান আওয়ামী লীগ নিষিদ্ধের আন্দোলনে রাস্তা অবরোধ করে জনভোগান্তি না করার আহ্বান জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। কোথায় 44 ধারা জারি আমি তো এই মুহূর্তে বলতে পারবো না। সবারই দাবি দাওয়াটা যদি রাস্তা ছেড়ে এমন জায়গায় করে যেখানে জনগণের ভোগান্তি না হয়, ওই জায়গায় করতে পারলে সবচেয়ে ভালো। তাদের দাবি দাওয়াগুলি আমি অযৌক্তিক কারণে বলবো না, তাদের যদি যৌক্তিক দাবি থাকে প্রপার জায়গায় করলে সবচেয়ে ভালো। এখন দেখছেন যে তারা কিন্তু প্রথমে এক জায়গায় দেখি না, পরে যখন বলার পরে তারা কিন্তু শিফট করে গেছে অন্য জায়গায়। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে ইন্টারপোল কাজ করছে বলেও জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। নিবিড় সাহা, ৭১, ঢাকা।
আওয়ামী লীগের বিষয়ে রাজনৈতিক দলগুলোর বর্তমান অবস্থানই দেশের ভবিষ্যতের রাজনীতির গতি প্রকৃতি নির্ধারণ করবে। এমন বাস্তবতায় আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধের দাবিতে সকল দল ঐক্যবদ্ধ থাকবে বলে আশা করেন জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক সার্জিস আলম। গণপরিষদ নির্বাচন সহ অন্যান্য বিষয়ে বিএনপির সাথে আলোচনার আশাও করেন সার্জিস। নির্বাচন কমিশন জুলাইয়ের আকাঙ্ক্ষা ধারণ করতে না পারলে তারা এনসিপির আস্থা হারাবে বলেও জানান তিনি। রাশেদ আনিসের প্রতিবেদনে বিস্তারিত। আমার ছেলে প্রধানমন্ত্রী হবে, এদেশে যোগ্যতার ভিত্তিতে এদেশে নেতৃত্ব উঠে আসবে। আড়াই মাস আগে নতুন রাজনৈতিক দল হিসেবে আত্মপ্রকাশ করে জাতীয় নাগরিক পার্টি। এরই মধ্যে সংবিধান সংস্কারে গণপরিষদ নির্বাচন, জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন, আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ এবং গণহত্যার বিচার নিশ্চিত করার দাবিতে নানা কর্মসূচি পালন করে আসছে দলটি। দলের মুখ্য সংগঠক সার্জিস আলম বলছেন, দল হিসেবে নিজেদের বিকশিত করা ও এসব দাবিতে জনমত গড়াই এখন তাদের মূল লক্ষ্য। আমরা এই মুহূর্তে বাংলাদেশের বড় যে রাজনৈতিক দলগুলোর সাথে আগামী নির্বাচনে ফাইট করব, তাদের কারো বয়স 40 বছর, কারো বয়স 80 বছর। সো আমরা তো মাত্র আত্মপ্রকাশ করেছি। আমাদের এখন এদিকে মনোযোগ না দিয়ে বরং মাঠ পর্যায়ে মনোযোগ দেওয়া উচিত। আমরা সেই কাজটি করব। স্বচ্ছ নির্বাচন প্রশ্নে নির্বাচন কমিশনের গড়িমসি দেখছেন এই এনসিপি নেতা। তার মতে আওয়ামী লীগকে নির্বাচনে আনতে চাইলে আস্থা হারাবে কমিশন। যেই কালপ্রিটগুলো বিগত 16 বছর ধরে এই দেশের পুরো নির্বাচন সিস্টেমটাকে ধ্বংস করে দিয়েছে, মানুষের উপরে ক্ষমতার অপব্যবহার করেছে, অন্যায় করেছে, ফ্যাসিস্ট কাঠামোকে এই দেশের উপরে একদম জেকে বসিয়েছে, সেই মানুষগুলোকে আবার ধারণ করে যদি এই নির্বাচন কমিশন নির্বাচন করতে চায়, তাহলে তো আমরা সেটাকে আস্থা রাখতে পারবো না। সো আমরা নির্বাচন কমিশনের পদক্ষেপের দিকে তাকিয়ে আছি। এই পদক্ষেপগুলো যদি জুলাইয়ের আকাঙ্ক্ষাকে ধারণ করে, তাহলে আমরা নির্বাচন কমিশনকে সঙ্গ দিব। সার্জিস বলেন, বিএনপির সাথে তাদের কোনো বিরোধ নেই, মুখোমুখি অবস্থানেও নেই। তাই আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ করা বা গণপরিষদ নির্বাচনের দাবির বিষয়ে বিএনপির সাথেও আলোচনার আশা করছে দলটি, কারণ এর উপরই নির্ভর করবে দেশের ভবিষ্যতের রাজনীতি। ফ্যাসিস্ট খুনি আওয়ামী লীগ এবং তাদের দোসর শেখ হাসিনার বিরুদ্ধে কোন দলের রাজনৈতিক অবস্থান এখন কি, এটাই আগামীর বাংলাদেশের রাজনীতি নির্ধারণ করবে। এগুলো কিন্তু ইতিহাসের এক একটা স্টেটমেন্ট। গণপরিষদ কিংবা এক্ষেত্রে আরও বেশ কিছু বিষয়ের কথা বলেন, এই বিষয়গুলোতে আমরা মনে করি যে বিএনপির সাথে আমরা মনে করি না যে এখন মুখোমুখি অবস্থান, বরং আমরা মনে করি যে এখানে একটি চিন্তার কিংবা অবস্থার পার্থক্য রয়েছে। কিন্তু আলোচনার প্রেক্ষিতে এবং এই বিষয়গুলো বিশ্লেষণের প্রেক্ষিতে আমরা এই দূরত্বটা কমিয়ে আনতে পারি। স্থানীয় পর্যায়ে প্রশাসনের ভূমিকা নিয়েও প্রশ্ন আছে দলটির। পুলিশকে নিরপেক্ষ অবস্থানে থাকার আহ্বান সার্জিস আলমের। যেই দলটিকে তারা সম্ভাবনাময় হিসেবে দেখে ক্ষমতায় যেতে পারে, সেই দলটিকে যতটুকু যৌক্তিক তার চেয়ে বেশি অতিরঞ্জিত সার্ভ করে, যার কারণে আসলে এই মুহূর্তে আমরা স্থানীয় পর্যায়ে যতটুকু প্রশাসনের নিরপেক্ষ ভূমিকা আমরা প্রত্যাশা করি, ততটুকু আমরা এই মুহূর্তে দেখছি না। রাশেদ আনিস, ৭১, ঢাকা। তরুণদের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠায় চট্টগ্রামের পলো গ্রাউন্ড মাঠে মহাসমাবেশের আয়োজন করেছে বিএনপি। বিভাগের 11 জেলা থেকে প্রায় 5 লাখ তরুণ অংশ নিচ্ছে বিএনপির এই তারুণ্যের মহাসমাবেশে। বিকেলেই আনুষ্ঠানিকভাবে মহাসমাবেশ শুরুর কথা থাকলেও এরই মধ্যে সেখানে জড়ো হয়েছেন নেতাকর্মীরা। সকাল থেকে চট্টগ্রাম মহানগরী সহ বিভাগের বিভিন্ন উপজেলার নেতাকর্মীরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে সেখানে আসছেন। নানা স্লোগানে মুখর হয়ে উঠেছে পুরো এলাকা। প্রধান অতিথি থাকবেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাজনৈতিকভাবে তরুণদের সচেতন করতে এবং আগামীর রাষ্ট্র নির্মাণে তরুণদের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করতে এই আয়োজন বলে জানিয়েছেন বিএনপির নেতাকর্মীরা। চট্টগ্রামের পলো গ্রাউন্ড মাঠে আছেন সহকর্মী শফিকুল হক। সমাবেশের প্রস্তুতির খবর জানাতে সেখান থেকে যুক্ত হচ্ছেন তিনি। শফিকুল, বিএনপির তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার এই সমাবেশে যোগ দেয়া নিয়ে নেতাকর্মীরা কি বলছেন, কি পরিমাণ মানুষ সেখানে জড়ো হয়েছে, কেমন দেখছেন পরিস্থিতি?
অদিতি, সমাবেশের মূল যে আনুষ্ঠানিকতা সেটি শুরু হবে বেলা 3টায় এবং তার আগের যে প্রস্তুতি আমরা এরই মধ্যে দেখতে পেয়েছি যে সব ধরনের প্রস্তুতি ইতিমধ্যে সম্পন্ন হয়েছে। আজকের এই সমাবেশটি হচ্ছে যুবদল, স্বেচ্ছাসেবক দল এবং ছাত্র দলের এই 3 অঙ্গ ও সহযোগী সংগঠনের সমন্বয়ে চট্টগ্রাম এবং কুমিল্লার যেই 10টি সাংগঠনিক বিভাগে ভাগ করেছে এই দলের পক্ষ থেকে, সেই সাংগঠনিক বিভাগের আজকে প্রথম সমাবেশটি অনুষ্ঠিত হচ্ছে চট্টগ্রামে। এবং সমাবেশের যে উপস্থিতির কথা যদি বলি, প্রচণ্ড গরম এবং তীব্র তাপদাহের কারণে কিন্তু আমরা মাঠে যেই নেতাকর্মীদের উপস্থিতি সেটি তুলনামূলক কম। কিছুক্ষণের মধ্যেই আসলে নেতাকর্মীদের উপস্থিতি কানায় কানায় পূর্ণ হবে বলে আয়োজকরা বলছেন। আমরা একটু যুব দলের সভাপতি এখানে রয়েছেন আব্দুল মোনায়েম মুন্না, তার সাথে একটু কথা বলতে চাই। কি ধরনের মেসেজ আপনারা দিতে চাচ্ছেন এই আজকের এই সমাবেশ থেকে তরুণদের উদ্দেশ্যে, এবং তাদের নিয়ে আসলে আপনাদের ভাবনা কি ভবিষ্যৎ? তারুণ্যের শক্তিকে আমাদের সাথে সংযুক্ত করে জনগণের কাজে লাগানো এবং তরুণরা তাদের ভোটাধিকার প্রয়োগের জন্য কিন্তু উন্মুখ হয়ে আছে। যদিও দেশে একটি মহল ভোটের বিরুদ্ধে চক্রান্ত করছে, এটা সফল হবে না ইনশাল্লাহ। মানুষ তাদের ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে একটি শক্তিশালী নির্বাচিত রাজনৈতিক সরকার দেখতে চায়। ইতিমধ্যেই কিন্তু ভৌগোলিক বিভিন্ন সমস্যা শুরু হয়েছে আন্তঃরাষ্ট্রীয় বিভিন্ন প্রতিবেশী দেশের মধ্যে। এই সমস্ত প্রেক্ষাপটে কিন্তু আমরা ঝুঁকিপূর্ণ অবস্থায় বাংলাদেশের মানুষ এই মুহূর্তে আছে। আমরা তরুণদেরকে তাদের কর্মসংস্থান, শিক্ষা, চিকিৎসা, ভোটের অধিকারকে ফিরিয়ে এবং পরিপূর্ণ করার যে বার্তা দিচ্ছে সেটা ইনশাল্লাহ আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমান এটা ইতিমধ্যে ঘোষণা দিয়েছেন। উনি 31 দফার মাধ্যমে বাংলাদেশকে কীভাবে বিনির্মাণ করবেন, আমরাও তরুণদেরকে সঙ্গে নিয়ে এগিয়ে যেতে চাই, আগামীর বাংলাদেশকে বিনির্মাণ করতে চাই। আরেকটি প্রশ্ন ছিল, এখানে আজকের যে সমাবেশ মূলত এখানে কি শুধু বিএনপি যারা সমর্থক বা বিএনপিকে যারা পছন্দ করেন তারাই কি থাকবেন, নাকি বাইরের? আমরা ওপেন রেখেছি, দলমত নির্বিশেষে সকলকে আহ্বান জানিয়েছি এখানে যে কেউ আমাদের সাথে যোগ দিতে পারে। কিন্তু আমরা এখানে উল্লেখ করি না যে কাউকে স্পেসিফিকলি আমরা মেনশন করি না যে দাওয়াতের ক্ষেত্রে আমরা সকলকে আহ্বান জেনেছি আমাদের সাথে যুক্ত থাকার জন্য, তরুণ সমাজকে। ধন্যবাদ আপনাকে। শুনছিলেন অদিতি, যুবদলের সভাপতি মুন্না, আব্দুল মোনায়েম মুন্না। তিনি যেমনটি বলছিলেন, শুধু বিএনপি যারা রাজনীতিতে করেন বা বিএনপির আদর্শে বিশ্বাসী শুধু তারা নন, যেই তরুণরা আগামীতে নেতৃত্ব দিবেন বাংলাদেশের ভবিষ্যৎ প্রজন্ম যারা রয়েছেন সবাইকে আসলে এই কর্মসূচিতে সম্পৃক্ত হওয়ার আহ্বান দলের পক্ষ থেকে, সংগঠনের পক্ষ থেকে জানানো হচ্ছে। এবং এই সমাবেশ থেকে মূলত তারা যে বার্তাটি দিতে যাচ্ছেন, একটু আগেও যেমনটি বলছিলেন আয়োজকরা, যে তারা আগামী দিনের ভবিষ্যতে তরুণদের নেতৃত্ব নিশ্চিত করতে চান এবং তাদেরকে সেভাবে গড়ে তোলার লক্ষ্যে আছেন সেখানে। এবং বিকেলে যেহেতু আনুষ্ঠানিকভাবে শুরু হবে এই সমাবেশটি, নিশ্চয়ই তখনকার খবর আমরা জানবো। দর্শক, চট্টগ্রামের পোলো গ্রাউন্ড থেকে সহকর্মী শফিকুল হক যুক্ত ছিলেন এতক্ষণ। প্রখ্যাত লোকসঙ্গীত শিল্পী ও সঙ্গীত বিষয়ক অধ্যাপক ও গবেষক মোস্তফা জামান আব্বাসী মারা গেছেন। সকালে রাজধানীর একটি হাসপাতালে তিনি মারা যান। মোস্তফা জামান আব্বাসী 1936 সালের 8 ডিসেম্বর তৎকালীন ব্রিটিশ ভারতের পশ্চিমবঙ্গের কোচবিহার জেলায় জন্মগ্রহণ করেন। তিনি লোকসঙ্গীত শিল্পী ও সুরকার আব্বাস উদ্দিন আহমেদের কনিষ্ঠ পুত্র। আব্বাসী ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতজ্ঞ ওস্তাদ মোহাম্মদ হোসেন খসরু এবং ওস্তাদ গুল মোহাম্মদ খাঁর নিকট সঙ্গীতের তালিম গ্রহণ করেন। সঙ্গীতে অবদানের জন্য তিনি 1995 সালে বাংলাদেশ সরকার প্রদত্ত সর্বোচ্চ বেসামরিক পুরস্কার 21 পদকে ভূষিত হন। তিনি ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটির কাজী নজরুল ইসলাম এবং আব্বাস উদ্দিন আহমদ গবেষণা ও শিক্ষা কেন্দ্রের গবেষক। নজরুল ইসলামকে নিয়ে তার কাজের জন্য তিনি 2013 সালে নজরুল মেলায় আজীবন সম্মাননা লাভ করেন। পরিকল্পিত নগরায়নের মাধ্যমে পরিবেশ রক্ষা করতে হলে সকল মন্ত্রণালয় ও সংস্থাগুলোকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। সকালে বাংলাদেশ ইনস্টিটিউট অফ প্ল্যানার্স আয়োজিত নগর ও অঞ্চল পরিকল্পনা বিষয়ক 4র্থ আন্তর্জাতিক সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে পরিবেশ উপদেষ্টা এমন মন্তব্য করেন। তিনি বলেন, প্রকৃতির কথা না ভেবে মানুষের কর্মসংস্থান ও উন্নয়নের নামে বন পাহাড় উজাড় করে দেয়া হচ্ছে, কৃষি জমি নষ্ট করে দেয়া হচ্ছে। পরিবেশ অধিদপ্তরের কাজ শুধু ছাড়পত্র দেয়া নয়। এ সময় তিনি আরও বলেন, সুন্দরবন এলাকায় শিল্প কারখানা স্থাপন আত্মঘাতী সিদ্ধান্ত। ইট ভাটা ও আবাসনের জন্য কৃষি জমি নষ্ট করা কোনো অবস্থাতেই কাম্য নয়। এছাড়া রাজুকের কর্মকাণ্ডের বিকেন্দ্রীকরণেরও ওপর জোর দিয়েছেন পরিবেশ উপদেষ্টা। অনুষ্ঠানে গৃহায়ন ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খানও বক্তব্য রাখেন।
রাষ্ট্রের সকল পর্যায়ে মূল্যবোধের একটা বিষয় হিসাবে অন্তর্নিহিত করে দিতে হবে, যাতে করে শুধুমাত্র একটা সংস্থাই পরিবেশের কথা বলে আর বাকি কোনো সংস্থা পরিবেশের কথা বলবে না, এইটা না হয়। ইটভাটায় মাটি সরবরাহ করবে তারও কিছু দালাল তৈরি হয়ে গেছে। এইগুলো আসলে সামগ্রিকভাবে যদি আমাদের দর্শনে, মূল্যবোধে, মনস্তত্ত্বে আমরা পরিবর্তন আনতে না পারি, তাহলে আইন প্রয়োগটা সবসময় একটা চ্যালেঞ্জিং কাজ রয়ে যাবে। স্থানিক পরিকল্পনা কৃষি জমি ও পরিবেশের সুরক্ষা নিশ্চিত এবং পরিবেশের নিয়ম মেনে চলার মাধ্যমে উন্নয়ন প্রকল্পগুলো বাস্তবায়ন করার ক্ষেত্রে ভূমিকা রাখতে পারে। পরিবেশের ভারসাম্য রক্ষা করে জীববৈচিত্র্য বজায় রাখার ক্ষেত্রে এর সুযোগ রয়েছে। তাই জাতীয় স্থানিক পরিকল্পনা বাংলাদেশের এবং টেকসই ও অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের জন্য একটি রূপরেখা প্রণয়ন করবে বলে আমরা বিশ্বাস করি। আর এই ক্ষেত্রে কিন্তু কৃষি জমি সুরক্ষা আইন যেটা হচ্ছে, ওর মধ্যে কিন্তু এটা আমরা অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত নিয়েছি। বৈশাখের শেষ বেলায় দেশ জুড়ে চলছে তীব্র তাপপ্রবাহ। এই অবস্থা আরও কয়েকদিন বজায় থাকবে বলে 3 দিনের সতর্কতা জারি করেছে আবহাওয়া অধিদপ্তর। তবে আগামী 3 দিন পর বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। তীব্র তাপপ্রবাহের কবলে রাজধানী ঢাকা থেকে শুরু করে চুয়াডাঙ্গা, রাজশাহী, খুলনা এবং চট্টগ্রামের মতো প্রধান শহরগুলো। ফলে জনজীবনে নেমে এসেছে ভোগান্তির ছাপ। পরবর্তী 24 ঘন্টায় সারা দেশের দিনের তাপমাত্রা 1 থেকে 2 ডিগ্রি সেলসিয়াস এবং রাতের তাপমাত্রা সামান্য বাড়ার আভাস দিয়েছে আবহাওয়া অফিস। অধিদপ্তরের সতর্ক বার্তায় আরও বলা হয়েছে, শুক্রবার দুপুর 2টা থেকে পরবর্তী 72 ঘন্টার মধ্যে কোথাও কোথাও তীব্র তাপপ্রবাহ বয়ে যেতে পারে। 12 তারিখের পর থেকে বৃষ্টি হলেও রাজধানী সহ সারা দেশের তাপমাত্রা কমার সম্ভাবনা নেই বলে জানিয়েছে আবহাওয়া অফিস। চলতি মাসের 18 থেকে 19 তারিখে তাপমাত্রার পরিমাণ কমে আসতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। এই সময়ের মধ্যে কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা রয়েছে। দেশ জুড়ে তীব্র তাপপ্রবাহের মধ্যে 3 দিনের সতর্কতা জারি করেছে আবহাওয়া অফিস। চলতি মাসের 18-19 তারিখে তাপমাত্রার পরিমাণ কমে আসতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। এই সময়ের মধ্যে কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা রয়েছে। এদিকে গরমে হিট স্ট্রোক, পানি শূন্যতা ও দুর্বলতায় আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসা নিচ্ছে বহু মানুষ। সুস্থ থাকতে বেশি করে পানি পান করার পরামর্শ দিয়েছে বিশেষজ্ঞরা। সহকর্মীদের তথ্য ও ছবিতে প্রতিবেদন। চুয়াডাঙ্গায় তীব্র তাপপ্রবাহে পড়ছে আম, পাট ও আগাম ফসলের মাঠ। প্রয়োজন ছাড়া কেউ ঘরের বাইরে বের হচ্ছে না। আগামীতে ঠিক কবে বৃষ্টি হতে পারে এমন সম্ভাবনার কথা জানাতে পারেনি আবহাওয়া অধিদপ্তর। স্বাভাবিক বৃষ্টির প্রত্যাশায় জেলার প্রাণীকুল ও জীববৈচিত্র্য। এই গরমে খুব কঠিন হয়ে যাচ্ছে, আর দিন ইনকাম করে খাতি পাচ্ছি। গরমে গাড়ি চালানো যাচ্ছে না, অনেক তাপমাত্রা বেশি। কিছুদিন বিরতি দিয়ে আবারও তাপপ্রবাহ শুরু হয়েছে যশোরে। সেখানেও প্রচন্ড গরমে পড়ছে জনজীবন। হিট স্ট্রোক, পানি শূন্যতা ও দুর্বলতায় আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসা নিচ্ছে বহু মানুষ। রিক্সা চালানো যাচ্ছে না, গা হাত পা পুড়িয়ে যাচ্ছে। এই যে বাধ্য হয়ে এখন ছাতা টাঙায় নিতে হয়েছে। আমরা চাচ্ছি এবং মানুষ চাচ্ছে যে বৃষ্টি হলে মানুষ একটু শান্তি পাবে এবং সেই কামনা করছে। গত 2 দিন যাবত তাপমাত্রা খুব বেশি বেড়ে গেছে, এতে ছাতা নিয়েও পথে চলা যাচ্ছে না। জামালপুরে রাতের তাপমাত্রা কিছুটা কম থাকলেও সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত থাকে অসহনীয় তাপমাত্রা। গরমে ঘরে ও বাইরে কোথাও স্বস্তি নেই। তাপমাত্রা বৃদ্ধি পাওয়ায় চরম বেকায়দায় পড়েছে খেটে খাওয়া মানুষ। রাত দিন বিদ্যুতের লোডশেডিংয়ে দুর্ভোগ বাড়ছে প্রতিনিয়ত। পর্যাপ্ত গরম, রোদের তাপ বেশি, তাও রোদের তাপে তাও কাজ করে খেতে হয়। রাত্রেবেলা কারেন্ট থাকে না, রাত্রে ঘুমাইতেও পারি না, আর দিনের বেলা যে তাপ আজ কয়েকটা দিন ধরে একই অবস্থা। ব্যবসা গরমে পিপাসায় কাতর ময়মনসিংহের পথচারী। একটু শান্তি পেতে প্রায় সবাই ছুটছেন শরবতের দোকানে। এখন গরমটা তো অত্যধিক, মাত্রার অতিরিক্ত। আমার তো আমার কষ্ট লাগে, কষ্ট লাগলে তো সুখ পাই আমি কই খাইতে তো খাওয়া লাগবো। ব্যবসা গরমে সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন গাইবান্ধার কম আয়ের খেটে খাওয়া শ্রমজীবী মানুষ। গরমে নাকাল পটুয়াখালীর কলাপাড়ার জনজীবন। দিন যত যাচ্ছে তাপমাত্রা ততই বাড়ছে। এর মধ্যে জ্বর, ডায়রিয়া, নিউমোনিয়া সহ বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে মানুষ। রাঙামালির উপর দিয়ে বয়ে যাচ্ছে মৃদু তাপপ্রবাহ। এতে ব্যাহত হচ্ছে স্বাভাবিক জীবনযাত্রা। শরীফ আজাদ প্রীতম, ৭১।
ভারতের অপারেশন সিঁদুরের প্রতিশোধ হিসেবে পাকিস্তান শনিবার মধ্যরাত থেকে অপারেশন বুনিয়ানিন উন মারসুস শুরু করেছে। পাকিস্তানের সেনাবাহিনী দাবি করেছে ভারত নতুন করে তাদের 3টি বিমান ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। চলমান উত্তেজনার মধ্যে পরমাণু অস্ত্র নিয়ন্ত্রক কমিটির সভা ডেকেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। এদিকে দুপক্ষকেই উত্তেজনা কমাতে একসাথে কাজ করার আহ্বান জানিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী। সৃষ্টি ঘটকের প্রতিবেদন। প্রতিদিনই তীব্র হচ্ছে ভারত ও পাকিস্তান দুই দেশের চলমান উত্তেজনা। সবশেষ শনিবার সকালে ভারতের ভাটিন্ডা বিমান ঘাঁটিতে হামলা চালিয়ে সেটি গুড়িয়ে দেয় পাকিস্তান। ভারতের অপারেশন সিঁদুরের জবাবে অপারেশন বুনিয়ান উন মারসুসের আওতায় এই হামলা চালায় ইসলামাবাদ। এর আগে ভোরের দিকেই ভারতের গুরুত্বপূর্ণ 11টি সামরিক স্থাপনায় পাল্টা হামলা চালানোর কথা জানায় পাকিস্তান। ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের শ্রীনগরে শনিবার ভোরে অন্তত 5 দফা বিস্ফোরণের শব্দ শোনা গেছে। তারপর থেকে বিদ্যুৎ বিচ্ছিন্ন অবস্থায় রয়েছে শহরটি। এছাড়া ভারতের পাঞ্জাবের আদমপুর বিমান ঘাঁটিতে মোতায়েন করা আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা S-400 সিস্টেমও ক্ষেপণাস্ত্র চালিয়ে ধ্বংস করেছে পাক বিমান বাহিনী। পাকিস্তানের ISPR এর মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী দাবি করেছেন ভারত ইচ্ছাকৃতভাবে পাকিস্তানের সংখ্যালঘু শিখ সম্প্রদায়ের উপর মিসাইলগুলো ছুড়েছে। ভারত পাকিস্তানের নতুন করে যেসব মিসাইল হামলা চালিয়েছে সেগুলোর বেশিরভাগই আমাদের বিমান বাহিনী ধ্বংস করেছে, কিন্তু এসবের কোনোটিতেই পাকিস্তান বিমান বাহিনীর কোনো ক্ষয়ক্ষতি হয়নি। এদিকে পাকিস্তান ভারতীয় বিমান ঘাঁটি লক্ষ্য করে উচ্চগতির ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে বলে অভিযোগ করেছে নয়াদিল্লি। পাকিস্তান বেসামরিক এলাকা এবং সামরিক অবকাঠামো লক্ষ্য করে পাক সেনাবাহিনী নিয়ন্ত্রণ রেখা বরাবর ড্রোন ব্যবহার করছে এবং ভারী ক্যালিবারের অস্ত্র দিয়ে আমাদের বিমান ঘাঁটিগুলোকেও লক্ষ্যবস্তু করেছে। শুক্র ও শনিবার সকালের মধ্যে উত্তরের বারামুল্লা থেকে গুজরাটের ভুজ পর্যন্ত 26টি জায়গায় ড্রোন দেখা গেছে বলেও দাবি করেছে ভারত। আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার সাহায্যে এসবের বেশিরভাগ ড্রোনই ভূপাতিত করা হয়েছে বলে দাবি করেছে নয়াদিল্লি। তবে এর মধ্যে একটি ড্রোন হামলায় পাঞ্জাবের ফিরোজপুরে একই পরিবারে অন্তত 3 জন আহত হয়েছে বলেও জানা যায়। এর আগে শুক্রবার রাতেও কাশ্মীরের ভারত পাকিস্তান নিয়ন্ত্রণ রেখা LOC-তে ব্যাপক গোলাগুলি করেছে এই দুই দেশের সেনারা। এ সময় ভারতের এক সেনা ও জম্মু কাশ্মীর প্রশাসনের অতিরিক্ত জেলা উন্নয়ন কমিশনার নিহত হন। চলমান উত্তেজনার নিরাপত্তাজনিত কারণে উত্তর ও পশ্চিম ভারতের 32টি বিমানবন্দর থেকে বিমান চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। এদিকে পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনির ও ভারতের পররাষ্ট্রমন্ত্রী S জয়শঙ্করের সঙ্গে কথা বলেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। রুবিও উভয় পক্ষকে পরিস্থিতির উত্তেজনা কমানোর উপায় খুঁজে বের করার আহ্বান জানিয়েছেন। সৃষ্টি ঘটক, 71। যুদ্ধ উত্তেজনার মধ্যেই চলতি $700 কোটি ঋণ কর্মসূচির আওতায় পাকিস্তানের জন্য নগদ $100 কোটি ছাড় করেছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF। তবে পাকিস্তানকে ঋণ দেওয়ার ক্ষেত্রে সংস্থাটির প্রতি ব্যাপক পর্যালোচনা করার অনুরোধ জানিয়েছে ভারত। শুক্রবার ওই কর্মসূচির প্রথম পর্যায়ের মূল্যায়ন অনুমোদনের পর এই অর্থ ছাড় করা হয়। পাশাপাশি নিজেদের জলবায়ু সহনশীলতা তহবিলের আওতায় পাকিস্তানের জন্য $140 কোটি ঋণ অনুমোদন করেছে IMF। দেশটি দীর্ঘ মন্দার পরে ঘুরে দাঁড়ানোর চেষ্টায় ছিল, কিন্তু সীমান্তে যুদ্ধাবস্থা পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। 2024 সালে দেশটি 2.5% হারে প্রবৃদ্ধি অর্জন করলেও এশীয় উন্নয়ন ব্যাংকের পূর্বাভাস অনুযায়ী 2025 সালে এই হার 3% পৌঁছতে পারে বলে আশা ছিল। তবে সাম্প্রতিক উত্তেজনায় সেই সম্ভাবনা আবারও অনিশ্চিত হয়ে পড়েছে। সীমান্ত সংঘাতের কারণে পাকিস্তানি রুপি দুর্বল হয়ে পড়েছে, শেয়ার বাজারে ধস নেমেছে এবং বিনিয়োগকারীদের মধ্যে ব্যাপক আস্থাহীনতা তৈরি হয়েছে। নিজ দেশে 7 বাংলাদেশি টিভির ইউটিউব চ্যানেলের সম্প্রচার বন্ধ করেছে ভারত। এই চ্যানেলগুলো হলো যমুনা টিভি, 71 টিভি, বাংলা ভিশন, সময় টিভি, DBC নিউজ, ATN নিউজ ও মোহনা টিভি। এর মধ্যে 3টি টেলিভিশনের ফেসবুক ও ইউটিউব এবং বাকি 4টির শুধু ইউটিউব বন্ধ করে দিয়েছে ভারত। জাতীয় নিরাপত্তার কারণ দেখিয়ে ভারত অনুরোধ জানানোর পর ইউটিউব কর্তৃপক্ষ এই পদক্ষেপ নিয়েছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে মুক্ত ফ্যাক্ট চেকিং সাইট ডিসমিস ল্যাব।
ভারতের ভূখণ্ডের কোনো এলাকায় এই 7 টিভি চ্যানেলের ইউটিউব চ্যানেল আর দেখা যাচ্ছে না। এর ফলে যেসব ভারতীয় নাগরিক এসব চ্যানেল দেখেন তাদের অধিকার ক্ষুণ্ণ হচ্ছে, যেটি আন্তর্জাতিক কনজিউমার রাইটসের সুস্পষ্ট লঙ্ঘন। এর আগে ভারতীয় অনলাইন সংবাদ মাধ্যম দ্য ওয়াইরের অ্যাক্সেস বন্ধ করে দেয় ভারত সরকার।